সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। বিশেষ করে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়ে যাচ্ছে, কিভাবে এগিয়েছে বা কিভাবে কাজ করলে এর উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে সেই সকল বিষয় নিয়ে। আর এই সকল বিষয়ে কথা বলতে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত প্রিয় মানুষদেরকে। তারই ধারাবাহিকতায় আমরা আজ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সৈয়দ মহসিন আলী এমপি। স্যার, আপনি কেমন আছেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আমরা দেখেছি গত আপনাদের সরকার যে ভিশন 2021 ঘোষণা করেছিল, যেখানে হচ্ছে বাংলাদেশ প্রত্যেকটি সেক্টরে বাংলাদেশ সরকার বেশ ডেভেলপমেন্ট করেছে, নিঃসন্দেহে আমরা সেটিকে কখনোই না বলছি না। বাট এখন কিন্তু সরকার আপনাদের সরকার গঠন করার আগে কিন্তু আবার ভিশন 2041 ঘোষণা করেছে। সেখানে হচ্ছে কাজের পরিধিটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে যে গত সরকার যেভাবে কাজ করছে, আপনি নতুন মন্ত্রী হিসেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাজগুলোকে কিভাবে করছেন বাংলাদেশের ডেভেলপমেন্ট করার জন্য? বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং ধাপে ধাপে এটা এগিয়ে যাচ্ছে। 1971 সালে 16ই ডিসেম্বর আমরা স্বাধীন হই এবং হানাদার মুক্ত করে আমরা এদেশকে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি সরকার গঠন হয়। এবং আপনারা জানেন তখন আমাদের বাজেট ছিল কত? সর্বমোট 1500 কোটি টাকা। আর সেই জায়গায় আজকে 1,50,000 কোটি টাকার বাজেট। এটাই প্রমাণ করে না যে আস্তে আস্তে আমরা অনেক দূরে নিঃসন্দেহে স্যার। আবার 90 দশক থেকে মনে করেন খালেদা জিয়ার সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিল, পরে আমরা আবার নির্বাচিত হয়েছি, পরে আমরা পরাজিত হয়েছি, তারপরে খালেদা জিয়ার জোট সরকার ছিল, তারপরে 111 হলো। এইগুলোর মাধ্যমে সেনা শাসন এবং অনির্বাচিত সরকার তারা কখনোই মানুষের কল্যাণের কথা চিন্তা করে না। এবং 96-এ আমরা নেত্রী দুর্বল সরকার ছিল আমাদের, আমরা সামান্য ভোটের ব্যবধানে সরকার গঠন করেছিলাম। তারপরেও 96 থেকে 2001 এবং 2 পর্যন্ত আমরা যে পরিচালনা করেছি তখন একটা ভিশন দিয়েছিলাম। ভিশন 2021, হ্যাঁ, জননেত্রী শেখ হাসিনা। সেটা পরবর্তী পর্যায়ে যেমন হলো যে গ্রামে হেলথ ক্লিনিক, হ্যাঁ, এটা একটা বিপ্লব সাধন করেছে স্বাস্থ্যক্ষেত্রে বেশ ডেভেলপমেন্ট করেছে বাংলাদেশ সরকার। হ্যাঁ, মৃত্যুহার, মা মৃত্যুহার, শিশু মৃত্যুহার এটাতে কমেছিল। পরবর্তী পর্যায়ে যে সরকার এসেছিল সেটা তারা কন্টিনিউ করে। এবার আমরা সরকার গঠন করার পরে জননেত্রী শেখ হাসিনা সেটার উপরে ইমফেসিস দিয়ে আমাদের স্বাস্থ্য খাতে একটা বিরাট পরিবর্তন করে। আপনি যদি গ্রামের হেলথ সেন্টার গুলোতে যান, প্রচুর ওষুধ আছে এবং মানুষের বিশেষ করে জ্বর, পেটজনিত ম্যালেরিয়া, হ্যাঁ, অন্যান্য যেসব স্বাভাবিক টাইফয়েড, তারপরে আপনার টিউবারকুলোসিস, এগুলোর চিকিৎসা একেবারে ম্যারাথনে করে অনেক উপকার। এবং অনেকের মানে একটা জিনিস, একটা এলাকার মানুষের মানে বয়স বৃদ্ধি, মৃত্যুহার কমেছে। তো এটা স্বাভাবিক অবস্থায়। আর শিশুদের স্বাস্থ্য জনিত কারণে যে আগে যে শিশুরা মৃত্যু হতো সেটা কমে গেছে অনেক। তারপরে এখন শিক্ষার হার বেড়েছে, স্কুলে ছাত্রছাত্রীরা যথাসময়ে এখন 99% অ্যাটেন্ডেন্স, এটা কম কথা নয়। এবং আমরা তো চেষ্টা করে যাচ্ছি যাতে এটাকে সাস্টেইন করবার জন্য স্কুলগুলোতে আমরা দুপুরবেলা মিড ডে মিলের, যদিও সব জায়গায় এখনো ব্যবস্থা করা যায়নি, তবুও আমরা চেষ্টা চালাচ্ছি। মনে রাখতে হবে যে ডিজিটাল বাংলাদেশ করতে হলে শিক্ষার হার না বাড়ালে, আমরা নিঃসন্দেহে শিক্ষার হার বেড়েছে, কিন্তু এখনো দেখছি যে অনেক ছেলেমেয়েরা কিন্তু আপনার অল্প বয়সে কিন্তু ঝরে পড়ছে, কিন্তু আমরা গ্রাম পর্যায়ে এখনো দেখছি সেই দিকটা কিন্তু এখনো কিন্তু ল্যাকিংস আছে। কিন্তু স্যার, আমরা চেষ্টা করছি, কিন্তু কারণ হচ্ছে কি, সবার চিন্তাধারা তো এক নয়। কোনো পরিবারে 5 সন্তান আছে, 6 সন্তান আছে, এখনো 2 সন্তানের ইয়েতে আমরা আসতে পারিনি। হ্যাঁ, আগের যে সন্তান আছে, 5টা সন্তান আছে, 2টা পড়তেছে, 3টা পড়তেছে না। হ্যাঁ, মনে করে যে তার বাচ্চা যদি গিয়ে কাজ করে কোনো জায়গায়, তাহলে তার সংসারটা ভালো চলবে।
কিন্তু শিক্ষা ছাড়া যে এখন তো কোনো জাতিকে ডেভেলপমেন্ট করা সম্ভব না। এই ক্ষেত্রে আমরা মাদেরকে, বিশেষ করে স্কুলগুলোতে মা সমাবেশ করে মাদেরকে বল, এখন দেখবেন প্রায় প্রাইমারি স্কুলে মারা তাদের সন্তানদেরকে নিয়ে আসছে, সেটা গ্রামে বলেন এবং শহরেই বলেন। স্যার, আমি একটু কথা যোগ করতে চাচ্ছি, আপনাদের সরকার দেশের দারিদ্র্য বিমোচনে ভীষণভাবে কাজ করছে, গত সরকার আমরা দেখেছি, কিন্তু এখনো কিন্তু আমরা কিন্তু দারিদ্র্য কিন্তু পুরোপুরি কিন্তু নির্মূল করতে পারিনি। কিন্তু আপনাদের সরকারকে এই ধরনের কোনো ভিশন আছে যে দারিদ্র্য বিমোচনে আপনারা কিভাবে কাজ করবেন, আপনাদের কোনো এই ধরনের কোনো ভিশন আছে কিনা একটু জানতে চাই। হ্যাঁ, আমাদের শুনেন, একটা জিনিস হচ্ছে কি, গ্রামীণ ব্যাংকের তথাকথিত আপনার এই যে 5,000 ক্ষুদ্র ঋণে প্রকল্প বাস্তবায়ন করে এই ব্যাংক থেকে আপনার নিয়ে পাশা নিয়ে আরেক ব্যাংকে সুদ দিয়ে এইভাবে চলতেছে, এগুলো সাফিসিয়েন্ট না। এখন আমরা চিন্তা ভাবনায় একটা পরিবর্তন আনতে চাচ্ছি যে আমরা $1,000 সমপরিমাণ অর্থ একটা পরিবারকে দিয়ে দেওয়ার আগে সেই পরিবারকে প্রশিক্ষণ দিতে হবে কি করবে কি না, সে কতটুকু সাস্টেইন করতে পারবে। হ্যাঁ, অনেকেই তো মনে করে যে এখন টাকা পাইছি, হ্যাঁ, এক স্ত্রীকে তালাক দিয়ে আরেক স্ত্রী গ্রহণ করতেছে, হ্যাঁ, দ্যাট শুড নট বি আইডিয়া। এখন আমাদের আইডিয়া হচ্ছে যে আমরা ওকে মোটিভেট করব, তারা স্বামী স্ত্রীকে মোটিভেট করব যে আমরা তোমাদেরকে ইকোনমিক ডেভেলপমেন্ট, মনে করেন একটা গরুই কিনলো, একটা গরু কিনে কিন্তু গরু যদি বাঁচাতেই পারে না, হ্যাঁ, আর 5,000 টাকায় গরু বা হাঁস মুরগির দিয়ে সাস্টেন করতেছে না, তার মানে $1,000 মানে 70,000 to 80,000 টাকা। এই টাকাটা যদি একটা গরুর সাথে আরেকটা সাপোর্টিং থাকে, তার সাথে তার রিলেশন অনেক কিছু আছে, বাচ্চার লেখাপড়া সবকিছু মিলিয়ে $100 আপনার চিন্তা করে লাভ হচ্ছে না, আমরা এটা চিন্তাই করতেছি। আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দেখেছি যে পথ শিশুদের নিয়ে আপনারা বিভিন্ন সময় কাজ করছেন, আপনাদের সরকার বেশ ডেভেলপমেন্ট করেছে। এখন কিন্তু আপনারা বলছেন যে ডেভেলপমেন্ট করছেন, এখন কিন্তু আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই রাতে যখন দেখি, তখন কিন্তু পথ শিশু, এখন কিন্তু অনেক শিশু কিন্তু পথে ঘুমাচ্ছে। কিন্তু আপনারা বলছেন যে আপনারা বেশ ডেভেলপমেন্ট করছেন, এদেরকে যদি আপনাদের ডেভেলপমেন্ট করতে না পারেন তাহলে আপনাদের তো ভিশন 2041 সাকসেসফুলি আপনি করতে পারবেন না। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? বিগত সরকারের সময় আমাদের চেষ্টা, বিগত সরকার আপনাদের সরকার, আমাদের সরকার এই অতীতে চেষ্টা করেছেন, এবং আমাদের এই যে ভবগুরু কেন্দ্র এইগুলো দিয়ে গিয়ে ডাম্পিং করা হয়েছে। তারপরে তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য দেওয়া হয়েছে, 20,000 টাকা 25,000 টাকা 15 কিন্তু ওই রিক্সা কিনে দিয়ে তারপরে তার এলাকায়, তারপরে সেই 3 বছর পরে তারা সবকিছু বিক্রি করে আবার ঢাকায়। এই যে ঢাকায় একটা জিনিস হচ্ছে না, যে ঢাকায় আসলে মানে ঢাকার চিনি বস্তা বস্তা টাকা নিয়ে গ্রামে যাওয়া যাবে, সেই স্বপ্নটা এখন এটাকে বন্ধ করতে হবে। এটাকে তারা গ্রামেই থাকবে, থাকার জন্যই ব্যবস্থা করতে হবে, এবং তার জন্য মোটিভেশন প্রয়োজন। এতে আমাদের টেলিভিশন, আমাদের নাটককার, আমাদের শিল্পী, সবার পার্টিসিপেশন লাগবে। খালি শেখ হাসিনা আর আমরা বললে হবে না। তো শেখ হাসিনা তো চেষ্টা ত্রুটি করছে, অবশ্যই চেষ্টা করছে। সারা বাংলাদেশকে মাথায় রেখে আমাদের জননেত্রী যে চিন্তাধারা দেশের মানুষকে, আর আমরা যতবার ক্ষমতায় এসেছি ততবারই মানুষের কল্যাণে কাজ করেছি। তারপরে দেখেন এই যে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো যেগুলো এখন কাজে আছে, আগামী 2 বছরের মধ্যে আমরা অ্যাটলিস্ট 12,000 বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। তাতে তারপরেও চাহিদা থাকবে, কারণ প্রোগ্রেস তো আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে, সেইগুলো ওই সবাইকে কানেকশন দিতে হচ্ছে। তারপরে আপনি দেখেন গ্যাসের কত সংকট ছিল, গ্যাস সংকটটা আমরা মেটাবার চেষ্টা করছি। ভোলাতে পাওয়া গেছে, মৌলভীবাজারে পাওয়া গেছে, সিলেটে আরো হচ্ছে। এমনকি আপনি দেখেন গোলাপগঞ্জে আমরা পেট্রোল পাচ্ছি, 5 থেকে 10,000 ব্যারেল পেট্রোল ডেইলি পাওয়া যাবে। এটা অর্থনীতিতে আমাদের অনেক বড় ভূমিকা পালন করছে, আসবে। ঠিক আছে, আমি একটু ভিক্ষাবৃত্তির কথা একটু করতে, ভিক্ষাবৃত্তি প্রকল্প যেটা হচ্ছে, এখনো দেখি যে আমাদের দেশে টুরিস্টরা আসে, যখন বিদেশ থেকে লোক আসে তখন কিন্তু দেখি যে মানে অনেক কিন্তু ভিক্ষুক কিন্তু গিয়ে কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা মানে করছে, কিন্তু এটা কিন্তু বিদেশিদের কাছে কিন্তু আমাদের কিন্তু মানে একটু যেন কেমন এই বিষয়টা মানে প্রুফ করার জন্য কি কোনো কাজ করছে? এটার জন্য আমরা চিন্তা ভাবনা করছি, কিন্তু মূল জিনিসটা হচ্ছে আমার মন্ত্রণালয় আগেও চেষ্টা করেছে, আর এখন আমিও নতুন ভাবে উদ্যোগ নিয়ে চেষ্টা করি।
তবে জিনিসটা হলো সবার কোঅপারেশন লাগবে। একা সমাজ কল্যাণ মন্ত্রণালয় চেষ্টা করে, কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিন্তু সবচেয়ে বড় ভূমিকাটা কিন্তু স্যার পালন করতে হবে। আপনি নতুন মন্ত্রী হিসেবে তো না, নতুন মন্ত্রী হিসেবে তো আমি আমার চেষ্টা হচ্ছে। আর এটার পিছনে একটা বিরাট শক্তি কাজ করে। আচ্ছা, কি ধরনের শক্তি স্যার সেটা? সেটা হলো এটা মানে আপনার স্থানীয় শক্তিধর ব্যক্তিরা ওদেরকে হায়ার করে নিয়ে আসে এবং সেখান থেকে তারা কমিশন পায়। অনেক ক্ষেত্রে দেখা যায় 60-40। আচ্ছা, যিনি যে ভিক্ষা করে সে 40% এবং যে ওখানে শেল্টার দিচ্ছে সে 60% পাচ্ছে। আচ্ছা, আপনি যখন তাড়াতে যাবেন তখনই এসে বলবে বলে এদের বিরুদ্ধে লাগছে গরিব মানুষ। আপনাদের সরকার তো প্রতিটা কাজে শক্তভাবে আমি একটা জিনিস বলি, আমরা এখন চিন্তা ভাবনা করছি দুটো জায়গায় ঢাকায়। আপনার একটা হচ্ছে যে হাইকোর্টের মাজার এবং মিরপুরের মাজার, এই দুইটা জায়গায় আপনার ভিক্ষাবৃত্তি করতে দিচ্ছেন আর দেবো। আর অন্য কোনো জায়গায় আমরা এখন আমরা কিন্তু বাসে কিন্তু ভালো ভালো জায়গাগুলোতে বাসে দেখি যে ভিক্ষুকেরা উঠে কিন্তু বাসে বিভিন্ন সমস্যা করছে। সেটাই। তবে সেটার জন্য আমাদের ফোর্স, আমাদের ট্রান্সপোর্টেশন, এগুলো সবকিছুর আমরা ব্যবস্থা করতেছি। আচ্ছা আচ্ছা, আমি মাত্র তো দায়িত্ব দিয়েছি আগামী 6 মাসের মধ্যে এটার ব্যাপারে একেবারে পদক্ষেপ নিয়ে আচ্ছা রেডিও টেলিভিশনে অ্যানাউন্সমেন্ট দিয়ে এটাকে বন্ধ করবো। আচ্ছা, এটা আপনাদের পরিকল্পনা আছে আর কি স্যার? স্যার এছাড়া আপনার নতুন আপনি মন্ত্রী হিসেবে আর দেশকে ডেভেলপমেন্ট করার জন্য দারিদ্র্য বিমোচন, মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে এগুলোকে কিভাবে সবার মধ্যে হচ্ছে যে চাহিদাগুলো যেন পূরণ করা যায়, এগুলো নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কথা শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতিতে যাবো স্যার। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ভিশন মিডিয়া বিডি বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিশন মিডিয়া বিডি বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। অত্যন্ত প্রিয় মানুষ আমাদের সাথে আছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি। স্যার, যেটা বলছিলাম যে আসলে মানুষের যে মৌলিক চাহিদাগুলো যে আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু এখন কিন্তু খুবই জরুরি। কিন্তু আপনি যদি ভিশন 2041-এর কথা বলেন, বাংলাদেশ উন্নয়নশীলের কথা বলেন, এগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য আপনাদের কি পরিকল্পনা আছে মাননীয় মন্ত্রী? একটা জিনিস হয়েছে কি, সবকিছুই তো একসাথে চলছে। যেমন শিক্ষা, বিদ্যুৎ, তারপরে আমাদের খাদ্য প্রোডাকশন, এগ্রিকালচার ডেভেলপমেন্ট, ফিশারি ডেভেলপমেন্ট, সবকিছু সমন্বিতভাবে চলছে। ভিক্ষাবৃত্তিও আস্তে আস্তে কমে আসছে। যেমন গ্রামে আমরা ভিজিএফ দিচ্ছি, তারপরে আপনার ওই যে অবলা নারীদের আপনার ভাতার ব্যবস্থা করছি, স্বামী পরিত্যক্ত ভাতা দিচ্ছি, বিধবাদেরকে ভাতা দিচ্ছি, মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দিচ্ছি। মানে এগুলো সমস্ত এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে চলে আসছে। প্রতিবন্ধী নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় ভূমিকা যেখানে এখানে রাখতে পারেন, সেটা হচ্ছে এখনো কিন্তু প্রতিবন্ধীরা কিন্তু তাদের কিন্তু জবের যে বিষয়টা আর কি, যে চাকরির সুযোগ সুবিধা থেকে কিন্তু এখনো কিন্তু বঞ্চিত। কিন্তু তাদের জন্য কি আপনারা কোনো ব্যবস্থা করবেন কিনা বা এই ধরনের পরিকল্পনা আপনাদের আছে কিনা স্যার? কারণ তারা বিভিন্ন সময় দেখছি অবহেলিত এখনো কিন্তু স্যার। না, একটা জিনিস হয়েছে কি, যারা শিক্ষিত তারা তো চাকরি পাচ্ছে। জি না, তাদের কোঠা ব্যবস্থাটা আমি যেটা বলছি আপনাদের, আমরা তো নিয়ে যাচ্ছি। যেমন অন্ধ কিছু জায়গা আছে, দেখেন আপনারা, সবাই কিন্তু একসেপ্ট করে নেয় না। আচ্ছা, একই মন্ত্রণালয়ে কাজ করছে, অন্ধ মানুষটাকে একটু সাহায্য করবে, চাকরি পেয়েছে, তাকে মানে একা আসছে যাচ্ছে, একটু সাহায্য করবে, সেই মেন্টালিটিও আমাদের এখনো গ্রো করেন। এটাকে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করা হচ্ছে। এতিমখানাগুলোতে প্রত্যেকটা জেলায় আমাদের সেন্টার আছে, সেখানে 100-200 ছেলে এবং মেয়ে আছে। তাদেরকে কি আবাসিকভাবে করা হচ্ছে। 3 বেলা খাওয়া দাওয়া হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে। এখন আমরা ওই যে হারমোনিয়াম, তবলা দিয়েছি গান শেখার জন্য, ফুটবল দিয়েছি ক্রিকেট খেলার জন্য। আমার তো ইচ্ছা যে আগামীতে বাংলাদেশে একটা ভালো ক্রিকেট টিম আমি আমার এতিমখানা থেকে ছেলে এবং মেয়েদের দুটো টিম বের করে নিয়ে আসছি। তো এইগুলো চলছে। আমি যাচ্ছি যে বিভিন্ন জায়গায়, গতকালকেও গেছি ইয়েতে। তো এই যে খেলাধুলার মাধ্যমে এদেরকে তুলে, আপনি একটা জিনিস জানবেন যে এতিম এবং মিসকিন যারা আছে তাদের মধ্যে অপূর্ত আছে,
মানে তারা ফিনান্সিয়াল দিক দিয়ে বেশি ইমপ্রুভ। হ্যাঁ, অনেক জ্ঞান অনেক অনেক বেশি। অনেকেই গান লিখছে, অনেকেই আপনার লেখাপড়ায় অবদান রাখছে ভালো, তারপরে আপনার খেলাধুলায়ও। এবার যেমন গতবার আপনার আমাদের পঙ্গুরাজ গেছিল ইয়েতে, বিশ্ব অলিম্পিকে গিয়েছিল, বেশ ভালো সফলতা নিয়ে আসছে তারা এখানে। এবারও যাবে, ছাত্ররা যাবে আমাদের টিমেতে, আমরা সহায়তা করছি। আশা করি আগামীতে আমরা সারা জাতিকে আমাদের এইসব জেলার যেসব কেন্দ্র আছে মাধ্যমে আমরা জাতিকে ভালো একটা অবদান রেখে। আরেকটি বিষয় হচ্ছে স্যার, এখন মায়েদের একটা দাবি আছে, যেটা হচ্ছে যে এখন সব মায়েরা কিন্তু কর্মজীবী, কিন্তু তাদের ছেলে মেয়েদের জন্য হচ্ছে যে ডে কেয়ার সেন্টার, প্রতিটা উপজেলা লেভেলে যদি আমরা একটা করে ডে কেয়ার সেন্টার চালু করতে পারি, তাহলে হয়তো তারা নিশ্চিত। উপজেলায় দেখেন ডে কেয়ার সেন্টার করে আপনি কতজন মায়ের সন্তান আছে যারা আপনার ডে কেয়ার সেন্টার, আমরা জেলায় অবশ্য আছে করতেছি, তবে উপজেলায় পারা যাবে না, উপজেলা পর্যন্ত রিচ করতে সময় লাগবে। হ্যাঁ, আর উপজেলায় সেইভাবে এখন বাচ্চারা মহিলারা কাজে, যারা মানে হার্ডলি 10 or 15 মহিলা আপনারা কাজ করতেছে, যাদের বাচ্চা, অনেকেরই বাচ্চা নেই, 2জন বা 3জন পাওয়া যায়। তারা তাদের দাদি নানি বা আত্মীয় স্বজনের কাছে বা অফিসে আসে। এমন কি আছে গ্রামে গঞ্জে কিন্তু তাদের চাকর আছে, তার কাছে রেখে, কেয়ারটেকারের কাছে, একবেলা হাজব্যান্ড একবেলা বউয়াই, এইভাবে চালিয়ে নিয়ে আসে বাচ্চাদের। তো আমরা তারপরেও চিন্তা ভাবনা আছে, দেখা যাক, এখন সার্ভে করে দেখি। আমরা সব উপজেলায় কিন্তু করা যাবে না, তবে কিছু জায়গাতে করা প্রয়োজন হতে পারে। আচ্ছা, আরেকটি বিষয় স্যার, আমরা সবসময় বলে এসেছি যে আমরা ভালো কাজের অবশ্যই সবসময় আলোচনা করবো এবং খারাপ কাজের সমালোচনা করবো, যে আসলে সরকারের কিন্তু উন্নয়নের পথে কিন্তু কিছু প্রতিবন্ধকতা কিন্তু আমরা কিন্তু দেখছি যে আছে সামনে, যেমন হচ্ছে যে যুদ্ধাপদের বিচার নিয়ে, তারপর হচ্ছে যে আপনার দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এগুলো কি সামনের দিকে ডেভেলপমেন্ট করার পথে কি একটা বড় বাধা না, আপনি কি মনে করেন একজন মন্ত্রী হিসেবে? না, শুধু একটা জিনিস হলো যে অনেকেই এখন বলে যে আপনার ওরা তো নিজেরাই নির্বাচনে আসে নাই, ভয়ে আসে নাই, আর করে আসে নাই, যাই হোক আসে নাই তো। আমরা তো আমাদের শাসনতন্ত্র বলে না কারোর জন্য অপেক্ষা করতে হবে, নিজেরা নিজেদের পায়ে কোড়াল মারছেন, এখন জাতির কাছে চিলাচিলি করে তো লাভ নেই। তাদের উচিত যে 5টি বছর যাক, আগামী নির্বাচনে তারা আবার আসুক, প্রিপেয়ার দেমসেলফ, তারা নিজেরা প্রস্তুত নিক আগামী দিনের। আর আমরা তো প্রস্তুত আছি যে কোনো সময়। কিন্তু স্যার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু মাঝে মাঝে এখন কিন্তু দেখি বিঘ্ন করছে কিন্তু অনেক জায়গায়, কিন্তু সেটাকে হচ্ছে যে ডেভেলপমেন্ট করার জন্য বা আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার জন্য আপনাদের সরকার বিগত দিন দেখেছি যে বেশ ভালো ভূমিকা পালন করছে, এখনো কি আপনাদের জোরালো কোনো ভূমিকা আছে কিনা আমি এটা জানতে চাচ্ছি একটু। দেখেন, একটা জিনিস হলো কি, নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে সবাই বিব্রত, একটা দুটো ঘটনায় আওয়ামী লীগের সরকার। তার মানে এটা কি আপনি বিচ্ছিন্ন ঘটনা কি বলতে চাচ্ছেন নাকি এটা? হ্যাঁ, শুনুন, এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা বলবো। কারণ হলো কি, মানুষ আপনার, ক্যান ইউ এনশিওর এভরিওয়ানস সিকিউরিটি? আর এখন যদি আমাদেরকে একটু ভিশনের কথা শোনান, যে আপনাদের সরকার একটা ভিশন গ্রহণ করছে, কিভাবে কাজ করবেন এবং দেশের জনগণের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে যদি আপনি আমাদেরকে কিছু বলেন আর কি, কিভাবে কাজ করতে চাচ্ছেন অল ওভার দেশের ডেভেলপমেন্টের জন্য? সবথেকে বড় জিনিস হলো আমরা সবাই সচেতন হব, থাকবো। দেশটা স্বাধীন করেছি আমরা অনেক কষ্টে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই যে আমি যুদ্ধ করেছি, নিজের গায়ের রক্ত মাটির সাথে মিশিয়েছি, এখানে গুলির দাগ আছে, পায়ে গুলি আছে, তো সুতরাং আর নিজে সক্রিয়ভাবে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু সেই এখন আমরা তো একটা জিনিস শুনি, সে তারপরে হচ্ছে বঙ্গবন্ধুর সৈনিক, আমরা জননেত্রী শেখ হাসিনার শরীরেও বঙ্গবন্ধুর রক্ত আছে। আমরা ছাড়া আর বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তি ছাড়া বাংলাদেশের অগ্রগতি কেউ সাধন করে দেয়। এবং এখন হচ্ছে যে সময় চিন্তা ভাবনা করার সময় এসছে। আনডেমোক্রেটিক ওয়েতে দেশে এই যে বোমা মেরে, গাড়ি পুড়িয়ে, অগণতান্ত্রিক ভাবে হত্যাকাণ্ড চালিয়ে সরকারকে দাবানো যাবে না। আরেকটা, এটা মানে আপনি খুব কনফিডেন্স নিয়ে বলছেন? হ্যাঁ, সরকার ইজ কোয়াইট স্ট্রং। এই ব্যাপারে আমি এখন যদি গণবিপ্লব হয়, সেটা এমন কাজ হচ্ছে না যেটা গণবিপ্লব হবে। আমরা আশা করি সেরকম গণবিপ্লব করার মতো শক্তি এখনো গজায় নেই বাংলাদেশে।
আর হ্যাঁ, ওইটা 15ই আগস্ট জি যেভাবে হয়ে গেছে জি সেটা আর পুনরাবৃত্তি ঘটবে না। আচ্ছা আর পৃথিবীতে এখন কোনো জায়গায় মার্শাল ল দিয়ে টিকে থাকতে পারবে না। আচ্ছা আচ্ছা, মানে শত বাধা এবং প্রতিকূলতা আছে সামনে, সেগুলোকে আপনি ইনশাআল্লাহ ডিঙ্গিয়ে সামনের দিকে এগিয়ে নেবেন দেশকে আর কি। তা তো আছেই, এই প্রত্যয় আপনি ব্যক্ত হ্যাঁ করছেন। অবশ্যই। কারণ হচ্ছে কি, আমাদের সামনে তো দেশের হ্যাঁ। উন্নয়ন ছাড়া অন্য কিছু স্বপ্ন আমাদের কাছে নেই। আচ্ছা কারণ আমাদের ভোগ বিলাস, নিজস্ব ভোগ বিলাস নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের স্যাক্রিফাইস, সুপ্রিম স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত ছিলাম, সেখানে আমরা আমাদের ভোগ বিলাসের জন্য কিছু প্রয়োজন আছে বলে মনে করি। আচ্ছা আচ্ছা, দেশকে আমাদের ভালোবাসবো, এতদিনও বেসেছি, আজকে 42 বছর 43 বছর হয়ে গেছে। আমরা যে স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন, জি সোনার বাংলা, আশা করি তার সোনার বাংলা আমরা অচিরেই আমরা দেখাতে পারবো, বাস্তবায়ন করতে পারবো। তার আত্মার সম্প্রীতি আমরা বেশ আশাবাদী যে আসলে আমরা এবং আমাদের সোনার বাংলা পরিণত হবে বাংলাদেশ। 30 লক্ষ শহীদ তারা আমাদের দিকে চেয়ে আছে। আচ্ছা, তাদের আত্মা চেয়ে আছে তাদের স্বপ্ন কবে বাস্তবায়িত। আচ্ছা, আমরা বেশ আশাবাদী শত বাধা এবং প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে যদি আপনাদের স্বচ্ছতার জবাবদিহিতা যদি আপনারা সঠিকভাবে প্রকাশ করেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। মোহনাকেও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে এবং উন্নয়ন সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি যে উন্নয়ন সংশ্লিষ্ট কোনো কাজের সাথে জড়িয়ে থাকেন তাহলে আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা দেশবাসীকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।